তো প্রথমে সেমিকন্ডাক্টর এবং ইলেকট্রনিক্স চ্যাপ্টারে যে জিনিসটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে সেমিকন্ডাক্টর কি জিনিস সেটা বোঝা। ইলেকট্রনিক্স আচ্ছা, তাহলে আমাদের বুঝতে হবে যে পদার্থকে পরিবাহিতার ভিত্তিতে তিন ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে কন্ডাক্টর বা পরিবাহী, একটা হচ্ছে ইনসুলেটর বা অপরিবাহী, এবং আরেকটা হচ্ছে একটা কন্ডাক্টর পরিবাহী অপরিবাহী, এবং আরেকটা হচ্ছে সেমিকন্ডাক্টর বা অর্ধপরিবাহী। এদের মধ্যে ডিফারেন্সটা কেন হয়? প্রথম কথা হচ্ছে পরিবহন কখন হবে। ধরো যে আমি একটা কাজ করেছি, এখানে এখানে একটা পজিটিভ ভোল্টেজ দিয়েছি এবং এই প্রান্তে দিয়েছি হচ্ছে নেগেটিভ ভোল্টেজ। খেয়াল করো, দুইটা প্লেট, একটাতে পজিটিভ ভোল্টেজ একটাতে নেগেটিভ ভোল্টেজ। এখন যদি একটা ইলেকট্রন এখানে থাকে, খেয়াল করো, যদি ইলেকট্রন থাকে তাহলে যেটা হবে, এই ইলেকট্রন কিন্তু কোন দিকে যাবে? পজিটিভের দিকে যাবে, পজিটিভের দিকে দৌড় দিবে, রাইট? আচ্ছা, এখন ইলেকট্রনটা যে দৌড় দিবে, এখন এটা এমন না যে এখানে এসে থেমে যাবে, এটা এমন কিছু না। এখানে এসে যেটা হবে এটা হচ্ছে যে এইটা যদি এখানে একটা পথ করে দিই, আমি পথ করে দিই, তাহলে এই ইলেকট্রনটা এখানে আসবে, এখানে আসবে, এখানে আসবে, আবার এদিক দিয়ে পাস করবে, এদিক দিয়ে যাবে। খেয়াল করো ইলেকট্রনের পাসিং পথটা দেখ, সে আবার ঘুরবে। তার মানে একটা ইলেকট্রন যদি এনাফ পরিমাণে পজিটিভ ভোল্টেজ এখানে পায় তাহলে সে কিন্তু ঘুরতে শুরু করে। এখন একটা ইলেকট্রন এনাফ পরিমাণে পজিটিভ ভোল্টেজ পাইলে একটা জিনিস, আবার মনে করো যে সবার জন্য আমি সেম পরিমাণে ভোল্টেজই রাখছি, খেয়াল করবা সবার জন্য আমি সেম পরিমাণে পজিটিভ ভোল্টেজই এখানে রাখছি, সবার জন্য সেম। এখন আমি যেটা করব সেটা হচ্ছে ইলেকট্রনের পরিমাণ বাড়ায় কমায় দেখবো কি হচ্ছে। তাহলে দেখো এখানে যদি ইলেকট্রনের পরিমাণ আমি আরো বাড়াই দিই, ইলেকট্রনের পরিমাণ যদি বাড়াই দেই, তাহলে যেটা হবে দৌড়াদৌড়ি ভালো লেভেলের শুরু করবে। এখন চ্যাপ্টার 2 তে একটা জিনিস ছিল, কারেন্ট ইকুয়াল টু প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল ইনটু ত্বরণ বেগ ইনটু একক ক্ষেত্রফলে মুক্ত ইলেকট্রন সংখ্যা এবং ইলেকট্রনের চার্জ। এখানে আমি কি করছি, এখানে আমি মুক্ত ইলেকট্রন মানে আমি ইলেকট্রনের সংখ্যা বাড়াইছি, মুক্ত ইলেকট্রন চিন্তা করে আমরা ইলেকট্রনের সংখ্যা বাড়াইছি। ইলেকট্রনের সংখ্যা যদি তুমি বাড়াই দাও তাহলে যেটা হবে কারেন্ট বেশি পরিমাণ হবে না, এটা বাড়াও কারেন্ট বেশি পরিমাণ হবে, রাইট? এটা বাড়াও এন বাড়াও কারেন্ট বেশি পরিমাণ হবে, সহজ হিসাব। তাহলে ইলেকট্রন যদি আমি বেশি বাড়াই দিই কারেন্টের পরিমাণটা ভালো হবে। বা কারেন্ট মানে কি? কারেন্ট মানে হচ্ছে পরিবহন, তার মানে সেটা পরিবাহী হিসাবে এই বস্তুটা, এখানে যদি আমি একটা বস্তু রাখি, আসলে এখানে তো ইলেকট্রন তো আমি নরমালি ফ্রি রাখতে পারবো না। ইলেকট্রনটা কি হাওয়ায় ভেসে থাকে? ইলেকট্রন কি হাওয়ায় ভেসে থাকে? না, এটা বস্তুর মধ্যে থাকে। তাহলে এখানে যে বস্তুটা আমি রাখছি আসলে যার মধ্যে ইলেকট্রনগুলো আছে, সে যদি ভালো লেভেলের ইলেকট্রন সাপ্লাই দিতে পারে, ভালো লেভেলের ইলেকট্রন সাপ্লাই দিতে পারে, তাহলে ভালো লেভেলেরই কারেন্ট পাওয়া যাবে, এন এর ভ্যালু বাড়লে আই এর ভ্যালু বাড়বে। বা অন্য কথায় বললে, যার ভালো লেভেলের ইলেকট্রন সাপ্লাই বেশি বা এন এর ভ্যালু যার বেশি, এন বেশি, সে ভালো, তাহলে আই বেশি। দেখো এন বেশি হলে আই বেশি হচ্ছে এবং তাকে বলা হচ্ছে ভালো পরিবাহী। বুঝছো এটা? এন বেশি হলে আই বেশি, তাহলে ভালো পরিবাহী হচ্ছে। এখন এন বেশি করার জন্য কি করতে হবে? এন বলতে অ্যাকচুয়ালি শুধু ইলেকট্রন না, বললেই হবে না যে শুধু ইলেকট্রন আছে, এটা হচ্ছে মুক্ত ইলেকট্রন। এখন বুঝতে হবে তাহলে মুক্ত ইলেকট্রনটা কি জিনিস, খায় নাকি মাথায় দেয়। দেখো একটা নিউক্লিয়াসে কি থাকে, সরি নিউক্লিয়াসে আবার কি থাকে, নিউক্লিয়াসে নিউট্রন আর প্রোটন থাকে। এতক্ষণ তো আমরা নিউক্লিয়াস নিয়ে কথা বলছিলাম। দেখো আমরা এই পুরো সিলেবাসে যখন আমরা পড়তেছি তখন কি কি ছিল খেয়াল করো। চ্যাপ্টার 8 পর্যন্ত আমরা বস্তু জগৎ নিয়ে আলোচনা করেছি। চ্যাপ্টার 7 এ আমরা আলোচনা করেছি হচ্ছে কি নিয়ে? আমরা আলোচনা করেছি হচ্ছে চ্যাপ্টার 7 পর্যন্ত আমরা আলোচনা করেছি হচ্ছে আলো নিয়ে।
তরঙ্গ নিয়ে আলোচনা করেছি। তারপরে আমরা দেখেছি চ্যাপ্টার 8-এ যে আলো, কণা, তরঙ্গ, ইলেকট্রন এগুলা কিভাবে পরস্পর মিক্স আপ হয়, কিভাবে সম্পর্কযুক্ত একটা পরমাণু নিউক্লিয়াসের ভিতরে কি হচ্ছে। তারপর আমরা চ্যাপ্টার 9-এ কি দেখছি? চ্যাপ্টার 9-এ দেখছি একটা পরমাণু নিউক্লিয়াসের ভিতরে কি হচ্ছে, রাইট? এখন চ্যাপ্টার 11-এ আমরা যেটা দেখবো সেটা হচ্ছে নিউক্লিয়াসের বাইরে ইলেকট্রনের দিকে কি হচ্ছে। তাহলে দেখো এখন একটা নিউক্লিয়াস, এটা নিউক্লিয়াস এবং তার আশেপাশে কি আছে, ইলেকট্রন আছে। এখন যেখানে ইলেকট্রন থাকে সেটাকে কি বলা হয়, শক্তি স্তর বা কক্ষপথ, একটু ইমেচুর লেভেলের হয়, শক্তি স্তর বলা উচিত, শক্তি স্তর। এখন এই যে শক্তি স্তরে ইলেকট্রনগুলো আছে, এখন শক্তি স্তর কি একটা অ্যান্সার হচ্ছে না, শক্তি স্তর কিন্তু অনেকগুলো। তার মানে আমি একটু সরাই, তাহলে শক্তি স্তর যদি অনেকগুলো হয় তাহলে অনেকগুলো স্তর আছে একটা নিউক্লিয়াসের আশেপাশে। এখন সর্ববহিস্থ, দেখো একটা কথা হচ্ছে স্টেবল অবস্থায় বা স্থায়ী অবস্থায় সর্ববহিস্থ যে স্তর পর্যন্ত ইলেকট্রন থাকতে পারবে, স্থায়ী অবস্থায় কিন্তু, হ্যাঁ অস্থায়ী না, মানে এমন না যে সেটা অস্থিতিশীল হয়ে গেছে, এমন না, স্থিতিশীল অবস্থায় সর্বোচ্চ যে স্তর পর্যন্ত ইলেকট্রন থাকতে পারবে সেটাকে বলা হয় হচ্ছে একদম বহিস্থ স্তর। বহিস্থ স্তরের একটা নাম আছে, সেটাকে বলা হয় যোজ্যতা স্তর। তো এখন আমরা একটু মনে করো যে এখানে অন্য কিছু দেই, মনে করো যে এখানে দিলাম হচ্ছে সোডিয়াম, দিলাম হচ্ছে সোডিয়াম। সোডিয়ামের কয়টা ইলেকট্রন আছে? সোডিয়ামে আছে হচ্ছে 11টা প্রোটন এবং 11টা ইলেকট্রন, তাহলে থাকে হচ্ছে 2 8 11 ভাবে, তাই তো 2 8 11। তাহলে খেয়াল করো 2 8 এবং 11, তাহলে 8 আঁকালাম এখানে মনে করো, হ্যাঁ 11 2 8 1। তাহলে সোডিয়ামের একদম লাস্টে স্টেবল অবস্থায়, একদম লাস্টে n = 3 পর্যন্ত একটা ইলেকট্রন আছে, এরপর আর ইলেকট্রন নাই। তাহলে n = 3 কে সোডিয়ামের ক্ষেত্রে বলা হবে হচ্ছে যোজ্যতা স্তর। এবং যোজ্যতা স্তরের ইলেকট্রন, খেয়াল করো যোজ্যতা স্তরের ইলেকট্রন যেটা আছে এটা কিন্তু সর্বোচ্চ দূরত্বে অবস্থিত, সর্বোচ্চ দূরত্বে অবস্থিত। এখন সর্বোচ্চ দূরত্বে থাকাকালে আমি যদি এক কাজ করি, এটা দেখো এইটার এবং এইটার মধ্যে শক্তি কিন্তু একটু কম, আকর্ষণটা একটু কম এগুলার তুলনায়, হ্যাঁ এখন আকর্ষণটা যে কম এটার তুলনায়, এখন এটাকে যদি সামহাও আমি এনাফ পরিমাণে শক্তি দিয়ে দিই, কি করতেছে আমি এনাফ পরিমাণে এখানে শক্তি দিয়ে দিলাম, এনাফ পরিমাণে যে শক্তি দেই তাহলে যেটা হবে এই ব্যাটা বাইরে চলে যাবে, এই ব্যাটা বাইরে চলে যাবে। বাইরে চলে যাওয়া বলতে তুমি এমন না যে মনে করো যে একটা সোডিয়ামের টুকরা নিলা, মনে করো এখানে সোডিয়ামের টুকরা নিছো, এখানে কিছু পরিমাণ শক্তি দিছো আর কিছু জিনিস উড়ে চলে যাওয়া শুরু করছে, এরকম কিছু না যে কিছু পরিমাণ। দেখো ভালো করে কথা শোনো, এটা মনে করো সোডিয়ামের পুরো একটা টুকরা, এখানে অনেক পরমাণু আছে, অনেক, হ্যাঁ তুমি যেটা করছো চিন্তা করতেছো যে আমি এখান থেকে এখানে কি করবে, এখন মনে করো যে আমি এখানে নিচ থেকে শক্তি দিব, কি করলা এখানে আগুন জ্বালাই দিলা, নিচে জ্বালাই দিতে পারো, আগুন জ্বালাই দিলা। আগুন জ্বালাই দিলে তুমি এক্সপেক্ট করো না যে ইলেকট্রন যেগুলো বের হয়ে যাবে তুমি সেগুলো দেখতে পারবা, যে উড়ে চলে যাচ্ছে, এরকম কিছু হবে না। যেটা হবে সেটা হচ্ছে এই যে ধরো মনে করো যে সোডিয়ামের টুকরাটাকে যদি আঁকাই মনে করো এটা হচ্ছে সোডিয়ামের টুকরা বা কিউব। এখন এটার মধ্যে অনেক এইগুলা হাবিজাবি আছে। এখন যে ইলেকট্রনটা বের হলো এখান থেকে বা বের হয়ে গেল, এটা কিন্তু বাইরে বের হবে না, এটা যেটা করবে এই ভিতরে চলাফেরা করবে, আসলে ইচ্ছা চারিদিকে মুভ করবে, ভিতরে মুভমেন্টটা করতে থাকবে। এখন কোন দিকে মুভ করবে এটা নির্ভর করবে হচ্ছে আমি শক্তিটা কিভাবে দিচ্ছি তার উপরে। খেয়াল করো কোন দিকে মুভ করবে এটা কিন্তু প্রিসাইজড না, এটা তুমি পারফেক্টলি বলতে পারবা না, কিন্তু তুমি একটা জিনিস বলতে পারবা যে সামহাও আমি যদি এই টুকরাটাকে মনে করো যে এই পাশে পজিটিভ নেগেটিভ এভাবে দিয়ে রাখি, তাহলে পজিটিভটা হলো এটা, নেগেটিভটা হলো এটা, তাহলে এটা হচ্ছে পজিটিভ, এটা হচ্ছে নেগেটিভ। এই যে মুক্ত ইলেকট্রনগুলো যেগুলো আমি ফ্রি করে দিছিলাম, যেগুলো আমি ফ্রি করছিলাম, যেগুলো এইভাবে চলতেছিল ভিতরে, যেটা চলতেছিল ওইটা যেটা করবে সেটা হচ্ছে সবগুলাই খুব সুন্দর করে এই দিক বরাবর মুভ করতে শুরু করবে। কারণ কি আমি কি করছি, পজিটিভ দিয়ে দিচ্ছি, আকর্ষণ করে ফেলতেছে, তাহলে এই দিক বরাবর মুভ করা শুরু হবে। তাহলে দেখো এগুলা হচ্ছে মুক্ত ইলেকট্রন, এবং এই যে মুক্ত ইলেকট্রন এটা যেটা হলো মুক্ত ইলেকট্রনের মুভমেন্ট হলো, ঠিক আছে। মুভমেন্ট বলতে প্রিসাইজ মুভমেন্ট,
বা শৃঙ্খল মুভমেন্ট, শৃঙ্খলাবদ্ধ মুভমেন্ট হলো। এর ফলে যেটা হবে, এর দিকে ইলেকট্রন যাবে এবং ইলেকট্রন যাওয়ার বিপরীত দিকটাকে আমরা কি বলবো, কারেন্টের দিক বলবো। ঠিক আছে, তো এখন যেটা হচ্ছে তাহলে বুঝতে পারলাম অন্তত যে পরিবাহীতে কি হয়। পরিবাহীতে আসলে যেটা থাকে সেটা হচ্ছে মুক্ত ইলেকট্রন অনেক থাকে। পরিবাহীতে সাফিসিয়েন্ট মুক্ত ইলেকট্রন থাকে। সাফিসিয়েন্ট বা এনাফ পরিমাণ মুক্ত ইলেকট্রন থাকলে যেটা হবে, তুমি যখনই দুই প্রান্তে ভোল্টেজ দিয়ে দিবা, খেয়াল করো, যখনই দুই প্রান্তে ভোল্টেজ দিয়ে দিবা খুব সুন্দর করে, ওকে ঠিক আছে, আমরা নাচানাচি শুরু করি, ঠিক আছে, মুভ করা শুরু করবে, সাফিসিয়েন্ট আছে, মুভ করা শুরু করবে। তাহলে পরিবাহীতে একটা কথা ইম্পর্টেন্ট, যে পরিবাহীতে এনাফ মুক্ত ইলেকট্রন থাকে। তাহলে পরিবাহী হতে হলে কি করতে হবে, আসলে যোজ্যতা স্তরে ইলেকট্রন থাকতে হবে। এবং যোজ্যতা স্তরে ইলেকট্রন থাকার মানে শর্তটা হচ্ছে যে শুধু থাকলেই হবে না, এইটাকে এমন হতে হবে যে যেন সহজে ফ্রি করা যায়। এখন ধরো, এখন মনে করো যোজ্যতা স্তরে কথার কথা ধরো যে তুমি সিলিকনের কথা বলতেছো, হ্যাঁ, সিলিকন কয়টা আছে, সিলিকন আছে 14টা। তাহলে 2 8 4 2 8 4 14টা। এখন তোমার এই 14টা ইলেকট্রনকে খেয়াল করো, 14টা ইলেকট্রনের মধ্যে কয়টা আছে বাইরের স্তরে, 4টা। তোমার সোডিয়ামের হলে একটাকে বের করতে কিন্তু একটু কম প্যারা লাগতো, বন্ধন শক্তিটা কিন্তু কম, নিউক্লিয়াস এবং ইলেকট্রনের মধ্যে বন্ধন শক্তিটা কম। কিন্তু 4টা যখন আছে তখন কিন্তু প্যারাটা একটু বেশি, কারণ 4টাই সিলিকন নিউক্লিয়াসটা 4টা তোমার ইলেকট্রনকে আবদ্ধ করে আছে। তোমার যদি ভাঙতেই হয় তখন যেটা করতে হবে সেটা হচ্ছে 4টাকে একসাথে নিয়ে যেতে হবে, নাহলে একটাও সে যাইতে দিবে না। খেয়াল করো, এমন না যে বললো ঠিক আছে আপনি শক্তি দিচ্ছেন, আপনি একটা নিয়ে যান, আমার কাছে 3টা এখন থাকবে, ওরকম কিছু না। একদম লাস্টের স্তরটার থেকে 4টাই বের করতে হবে। তাহলে একটা বের করার চেয়ে 4টা বের করা কিন্তু একটু টাফ এবং কষ্ট হবে অনেক, প্যারা হবে অনেক, নরমালি বের হয় না। নরমালি সিলিকনের বাইরে নরমালি বের হইতে চায় না। এরপরে যেটা হবে, তুমি যদি এই জায়গায় সিলিকন দিয়ে দাও, এই জায়গায় সিলিকন দিয়ে দাও, তাহলে কিন্তু ভালো মতো এটা বের তো হবেই না। দেখো এখানে সিলিকন দিয়ে দাও, তাহলে মুক্ত ইলেকট্রন তুমি পাবাই না, খুবই কম পাবা। ঠিক আছে, বুঝছো? তাহলে দেখো সোডিয়াম যে বিহেভিয়ারটা দিচ্ছিল, সিলিকন কিন্তু এরকম বিহেভিয়ার দিচ্ছে না। তাহলে কারা কারা এরকম বিহেভিয়ার দিবে, যাদের মনে করো বাইরে শুধু একটা, যেরকম লিথিয়াম লিনাকে রুবি সাজাবে ফ্রান্সে, এটা, অথবা কি ছিল ম্যাগনেসিয়াম ক্যালসিয়াম, এগুলা ছিল। তো এইগুলাতে একটা করে আছে, 2টা করে আছে হাইয়েস্ট। তাহলে এরা খুব ভালো মতো পরিবহন করতে পারবে, কারণ হচ্ছে এতে মুক্ত ইলেকট্রনটা বেশি থাকবে। আর বাদ বাকিরা সহজে মুক্ত ইলেকট্রন দিবে না, ওইটাকে প্যারা আছে বের করতে। তো নরমালি কেন আমি, দেখো যদি এগুলা দিয়ে ইউজ করা যায়, কেন আমি ওগুলা ইউজ করব, এটা তো প্রথম প্রশ্ন। এগুলা দিয়ে যদি ইউজ করাই যায় তাহলে হুদাই দরকার আছে ওগুলা দিয়ে ইউজ করার দরকার নেই, রাইট, দরকার নেই। তাহলে পরিবাহী হিসেবে আসলে এগুলা ভালো পরিবাহী, এবং ধাতু অ্যাকচুয়ালি যে কোনো ধাতু আসলে ভালো পরিবাহী হয় এবং এগুলা ইউজ করা হয় বেশি। ঠিক আছে, আচ্ছা, তাহলে দেখো আপাতত পরিবাহী নিয়ে বুঝলাম, রাইট। এবার আসো হচ্ছে অপরিবাহী। অপরিবাহী জিনিসটা কি? অপরিবাহী বলতে গেলে মনে করো কাঠ, উড বা যে কোনো জিনিস, পরিবাহীতে এনাফ মুক্ত ইলেকট্রন থাকে, অপরিবাহীতে এটা জাস্ট বিপরীত, মুক্ত ইলেকট্রন টেন্ডস টু 0। দেখো টেন্ডস টু কেন বললাম, কারণ হচ্ছে দুনিয়াতে পারফেক্ট বলে কিছু নাই। তুমি যতই বলো যে অপরিবাহীতে মুক্ত ইলেকট্রন থাকে না, আসলে থাকে। পারফেক্ট বলে দুনিয়াতে কিছুই নাই। দেখা যাবে যে তুমি যে মনে করো যে তুমি একটা বস্তুর কথা যে চিন্তা করো, হ্যাঁ, বস্তুতে তো মনে করো যে নিউক্লিয়াস গুলো আছে এবং তারা পরস্পর বিভিন্ন বন্ধনে যুক্ত। মনে করো এটা একটা বস্তু, বস্তুর মধ্যে নির্দিষ্ট জায়গা জুড়ে তুমি এগুলা দেখতেছো, এটা 3D স্পেসে আছে, হ্যাঁ, 3D ভাবে আছে, 3D ভাবে পরস্পর যুক্ত, লাগানো একে অপরের সাথে নিউক্লিয়াস গুলো, এবং আশেপাশে ইলেকট্রন আছে, ওগুলো অত দেখাচ্ছে না। আচ্ছা,
তো এটা 3D স্পেসে যুক্ত। হ্যাঁ, এটা হচ্ছে পারফেক্টলি আকার এরকম হবে। এখন পৃথিবীতে বেশিরভাগ বস্তুতে যেটা থাকে ইমপারফেকশন থাকে, বা মনে করে মাঝখানে একটা মিসিং। খেয়াল করো মাঝখানে কি হলো, মাঝখানে একটা মিসিং। এই যে মাঝখানে একটা মিসিং হলো না, এই মিসিংটার ফলে যেটা হবে এখানে মনে করো যে যেটা খুব সুন্দর মতো প্যাকড ছিল জিনিসটা, এটা হারাই ফেলবে। এর ফলে যেটা হবে টুকটাক মাঝে মধ্যে ইলেকট্রন উকি দিবে। এখানে দেখা যাবে ইলেকট্রন বসে আছে বাইরে থেকে, এখান থেকে হয়তো আউটসাইড থেকে এখানে একটা মানে এর হয়তো ইলেকট্রনটা এখানে এসে ফাঁকা জায়গা দখল করছে। তাহলে দেখা যাবে এই ইলেকট্রনটা আবার কোনো একটা প্রভাবে দেখা যাবে চলাচল করা শুরু করছে। তাহলে ইমপিউরিটির কারণে যেটা হয় অপরিবাহিতে মুক্ত ইলেকট্রন থাকতে পারে, কিন্তু টেন্ডস টু জিরো। ঠিক আছে, তার মানে জিরো হবে না, কিন্তু জিরো খুব কাছাকাছি, মানে জিরো ধরতে পারো তুমি। ইমপিউরিটির কারণে টেন্ডস টু জিরো হয়ে যায়। আচ্ছা, এবার আসা হচ্ছে মোস্ট ইন্টারেস্টিং পার্ট, যেটা আমাদের পড়তে হবে আসলে, সেটা হচ্ছে অর্ধপরিবাহী। দেখো পরিবাহী কি করছে, পরিবাহী কারেন্টের প্রভাব করছে। তাহলে পরিবাহী যেটা করছে দেখো, তো আমি যদি এখানে একটা পরিবাহী লাগাই দেই, তাহলে যেটা হবে কারেন্ট সুন্দর মতো প্রবাহিত হবে। ঠিক আছে, এখানে যদি একটা এখানে একটা অপরিবাহী লাগাই দিই, অপরিবাহী এটার মধ্যে মুক্ত ইলেকট্রন নাই, ইলেকট্রনের কোনো নাচানাচি নেই, মাঝখান দিয়ে পাসও হবে না। তাহলে যেটা হচ্ছে আই কারেন্ট টেন্ডস টু জিরো। ঠিক আছে, কারেন্ট নাই। এবার আসলে হচ্ছে অর্ধপরিবাহীতে কি হয়। অর্ধপরিবাহীতে যেটা হবে দেখে মনে হচ্ছে অর্ধেক পরিবহন করে। তার মানে হচ্ছে তুমি এমন চিন্তা করতে পারো অনেকে যে ঠিক আছে এটাতে কারেন্ট ফুল যাবে না অর্ধেক যাবে, এরকম একটা চিন্তা আসতে পারে যে কারেন্ট ফুল যাচ্ছে না অর্ধেক যাবে, মানে এখানে আই পরিমাণ কারেন্ট দিলে এখানে I/2 চলে আসবে, অর্ধেক যাবে। এটা অনেকে মনে করতে পারো। অথবা অনেকে মনে করতে পারো যে কারেন্ট এখানে যায় আবার ঘুরে ফিরে আসে মাঝখান থেকে। ওরকম কিছু না, অর্ধপরিবাহী মানে ওরকম কিছুই না। অর্ধপরিবাহী মানে হচ্ছে এটার মধ্যে পরিবাহীর কিছু ধর্ম আছে, আবার অপরিবাহীরও কিছু ধর্ম আছে। খেয়াল করো, পরিবাহীর কিছু ধর্ম আছে এবং অপরিবাহীর কিছু ধর্ম আছে। খেয়াল করো, তুমি যদি অ্যালুমিনিয়ামের কথা চিন্তা করো কিংবা ম্যাগনেসিয়াম, ধরো যে ম্যাগনেসিয়াম, হ্যাঁ ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, দেখো ম্যাগনেসিয়ামের লাস্ট কক্ষপথে কিন্তু দুইটা ইলেকট্রন আছে, দুইটা, এবং অ্যালুমিনিয়ামের আছে তিনটা। কিন্তু তুমি যদি সিলিকনের কথা চিন্তা করো, সিলিকনের আছে হচ্ছে চারটা। ম্যাগনেসিয়ামের আছে দুইটা, অ্যালুমিনিয়ামের আছে তিনটা, এবং সিলিকনের আছে হচ্ছে যৌথ স্থলে চারটা ইলেকট্রন। তখন দেখো ম্যাগনেসিয়াম থেকে তুমি যদি ইলেকট্রন বের করতে চাও, তোমার কিন্তু প্যারা একটু কম হবে, কারণ কয়টা বের করতে হবে? দুইটা, রাইট? দুইটা বের করতে হবে। আচ্ছা, অ্যালুমিনিয়াম থেকে তুমি যদি বের করতে চাও একটু প্যারা বেশি হবে, কারণ তিনটা। তবুও দেখা যায় যে অ্যালুমিনিয়াম থেকে বের করার যে রেঞ্জটা বা যে ওয়েটা, সেটা সহজে অ্যাচিভ করা যায়, অ্যালুমিনিয়াম পর্যন্ত সহজে অ্যাচিভ করা যায়, আসলে এটাতে প্রবলেম হয় না। এই জন্য আমরা যে তোমার মনে করো যে রিয়েল লাইফে যে কন্ডাক্টর বা পরিবাহীগুলো ইউজ করি, তাদের মধ্যে অনেকগুলোই হয় অ্যালুমিনিয়াম। অ্যালুমিনিয়াম কারেন্টের ভালো পরিবাহী, এবং অ্যালুমিনিয়াম সহজে বেঁকে যায়, পরিবাহী হিসেবে ভালো, অনেক জায়গায় ইউজ করা হয়, এবং চিপও, এটা চিপ আছে, অতটা মানে যেটা বলা যায় মানে দামি না। এখন গোল্ড দিয়ে চাইলে তো ভালো পরিবাহী তৈরি করা যায়। তো খেয়াল করো, গোল্ড কিন্তু অনেক ভালো পরিবাহী, কিন্তু গোল্ড দিয়ে তুমি লাইন বানাইতে পারবে না, কারণ তোমার খরচে কুলাবে না। ঠিক আছে, আর গোল্ড মানে ওই রকমও না, স্ট্রংও না আসলে। এখন সিলিকন, যেটা দেখো সিলিকনে যেটা হচ্ছে অ্যালুমিনিয়ামের চাইতে কিন্তু প্যারা বেশি, এবং এই প্যারাটা কিন্তু ভালো লেভেলের বেশি। তুমি যদি এখানে সিলিকন দাও, খেয়াল করো, সিলিকন দাও, তাহলে তোমার কয়টা ইলেকট্রনকে সরাইতে হবে? সিলিকন দিলে তোমার 4টে ইলেকট্রন সরাইতে হবে। এখন এই 4টে ইলেকট্রন সহজে সরবে না, 4টে ইলেকট্রন সহজে সরবে না, এই হচ্ছে কথা, সহজে সরবে না। কিন্তু দেখা যায় যে আমি একটা কথা বলছিলাম একটু আগে, ইমপিউরিটি বা ভেজালের কথা, বা যেটা বলে যে ডিফেক্টের কথা বললাম না একটা, যে তোমার স্ট্রাকচারের ডিফেক্ট থাকে কিছু। আমি যদি স্ট্রাকচারটা মনে করি একটু আবার আগাইতে ভালোই লাগতেছিল, স্ট্রাকচারে ডিফেক্ট থাকতে পারে কিছু। তাহলে মনে করো যে এই স্ট্রাকচার,
এখন এটা এমন জায়গায় অবস্থিত 4, দেখ কয়টা ইলেকট্রন সম্ভব, সর্বোচ্চ 8টা ইলেকট্রন না, সর্বোচ্চ 8টা ইলেকট্রন সম্ভব। এখন 4 হয়ে এটা অ্যাডভান্টেজটা হচ্ছে যে এটা ডিফেক্ট হলে, খেয়াল করে, এটা যদি ডিফেক্ট হয় তাহলে 4 হওয়ার ফলে এটাতে ডিফেক্ট হলে ভালো ভালো পরিমাণের আবার তোমার ইলেকট্রন, মুক্ত ইলেকট্রন থাকা সম্ভব। তাহলে দেখো ডিফেক্ট হলে এটাতে ভালো লেভেলের 4টা করে যেহেতু ভালো লেভেলেরই পাওয়া সম্ভব। দেখো 3 পর্যন্ত কিন্তু আমরা ভালো মতো কন্ডাক্টর হিসেবে ইউজ করতে পারি, 4 থেকে হলো প্রবলেম শুরু। কিন্তু এই 4এও দেখা যায় যে যদি ডিফেক্ট হয়ে যায় এটাতে, তাহলে এটাতে যেটা থাকবে সেটা হচ্ছে ভালো লেভেলের তোমার, তুমি মনে করো যে মুক্ত ইলেকট্রন পাবা ভালো লেভেলের। খুব ভালো এরকম কিছু বলি নাই, ভালো লেভেল খুব ভালো আলাদা জিনিস, একটু পরে বুঝবা, এগুলা বলবো আস্তে আস্তে। তাহলে যেটা হচ্ছে যে ডিফেক্টের কারণে বা অবিশুদ্ধতার কারণে, অবিশুদ্ধতা বলবো না, মানে ডিফেক্ট, ক্রিস্টাল ডিফেক্টের কারণে যেটা হচ্ছে এটাতে মুক্ত ইলেকট্রন কিছু থাকতে পারে, কিছু থাকতে পারে, থাকবেই এমন না, থাকতে পারে। কিন্তু এই মুক্ত ইলেকট্রনটা, তাহলে মুক্ত ইলেকট্রন থাকলেও একদম পর্যাপ্ত নয়, একদম পর্যাপ্ত নয়, ঠিক আছে। কিন্তু একদম পর্যাপ্ত না হলে যে মুক্ত ইলেকট্রন কিছু আছে, এর ফলে এটা কন্ডাক্টরের মতো বিহেভিয়ার দেয়। খেয়াল করছো কি বললাম, কন্ডাক্টর বা পরিবাহীর মতো বিহেভিয়ার দিবে, কিন্তু পুরোপুরি না, কারণ একদম পর্যাপ্ত না, পুরোপুরি বিহেভিয়ার দিচ্ছে না, কিছুটা পরিমাণে বিহেভিয়ার সে দিচ্ছে। আবার আরেকটা জিনিস যে এটা আবার তোমার ইনসুলেটর বা অপরিবাহীর মতো বেশি বিহেভ করছে আবার, কারণ কি, ভালো লেভেলের তো তোমার যাইতে দিচ্ছে না, ঠিক আছে, ভালো লেভেলের কারেন্ট যাইতে দিচ্ছে না, কিছু পরিমাণ কারেন্ট সে যাইতে দিবে, কারণ মুক্ত ইলেকট্রন থাকলেও তা পর্যাপ্ত নয়। তাহলে এখানে অর্ধপরিবাহী দিয়ে অ্যাকচুয়ালি কি করা হয়, তুমি কিছু পরিমাণ ইলেকট্রন, মুক্ত ইলেকট্রন পাবা, কিছু পরিমাণ মুক্ত ইলেকট্রন পাবা। তাহলে এই যে অর্ধপরিবাহী, যেটাতে ডিফেক্টের কারণে কি হলো, কিছু পরিমাণ মুক্ত ইলেকট্রন পাওয়া গেল, এটাকে বলা হয় হচ্ছে অন্তর্জাত বা ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর। ইন্ট্রিনসিক বা অন্তর্জাত মানেটাই হলো যে বিল্ট ইন। ধরো যে তোমার কাছে এমন একটা, মনে করো যে এই যে মোবাইলগুলোতে কিন্তু এখন রেডিও বিল্ট ইন থাকে, মানে তোমার কিন্তু আলাদা রেডিও কিনতে হচ্ছে না, রাইট, তোমার আলাদা রেডিও কিনতে হচ্ছে না, ভিতরেই আছে। ওরকম এই যে পরিবাহিতার এই বিষয়টা, অন্তর্জাতে যেটা হয়, ইলেকট্রনগুলো নিজেরাই থাকে, ভিতরেই থাকে, স্ট্রাকচারের ভিতরেই থাকে, এবং এটা কিছু পরিমাণ ভোল্টেজ পাইলে চলাচল করতে পারে, কিন্তু খুব ভালো লেভেলের থাকে না। মানে আমরা যে জিনিসটা দেখছিলাম I = AVNE, এটা মিডিয়াম টাইপের থাকে, বলতে পারো মিডিয়াম টাইপের, এই জন্য আইটাও হয় মিডিয়াম গোসের, তোমার হাই লেভেলের হয় না। আচ্ছা, তো এরপরে বিজ্ঞানীরা একটা কথা চিন্তা করলো যে এই জিনিসটাকে কাজে কিভাবে লাগানো যায়। দেখো তুমি যদি সামহাউ এটাকে কন্ট্রোল করতে পারো, কি করবে, সামহাউ এটাকে কন্ট্রোল করতে পারো, তাহলে অনেক কিছু অ্যাচিভ করা সম্ভব। কেন এটা দরকার হলো, কন্ট্রোল কেন দরকার, কারণটা হচ্ছে দেখো, আমরা যদি মনে করো যে এই জিনিসটা তোমরা পড়ছো না, এটাকে চলতরিতে পড়ছো, এটা হচ্ছে কি, এটার নাম হচ্ছে সুইচ। আচ্ছা, এই যে সুইচটা, এটা যদি সুইচটা করে দেই কি হবে, এর মধ্যে দিয়ে কারেন্ট যাবে, রাইট, কারেন্ট যাবে। আচ্ছা, এখন এই কারেন্ট যাতে গেল, এখান দিয়ে রোদের মধ্যে দিয়ে কারেন্ট যাবে। এখন এই রোদের বদলে মনে করো যে আমি অন্য কিছু একটা ডিভাইসের কথা চিন্তা করো, আমি এখানে একটা ডিভাইস চালাবো, এটা দিয়ে রোদ না, যেকোনো আমি একটা ডিভাইস চালাবো। আচ্ছা, তো এখন আমি দেখো সুইচ দিলে যে সমস্যাটা হয়, সুইচ দিলে এখানে যে সমস্যাটা হচ্ছে সেটা হচ্ছে তুমি কিন্তু চাইলে দুই ভাবেই, মানে তুমি এভাবেও, তুমি যদি এইভাবে কানেকশন দিয়ে দাও, এভাবে কানেকশন দাও সুইচ দিলে, তাহলে কারেন্ট কোন দিক দিয়ে যাবে, কারেন্ট যাবে হচ্ছে এদিক দিয়ে। তুমি যদি সুইচটা লাগাও তাহলে কারেন্ট যাবে কোন দিক দিয়ে, এদিক দিয়ে। আবার তুমি যদি সেম কানেকশনে এই দিক বরাবর প্লাস দাও, তাহলে যেটা হবে, কারেন্ট কোন দিকে যাবে, কারেন্ট হচ্ছে এই দিকে। তাহলে এগুলা কি সুইচ, এগুলাকে বলা হয় হচ্ছে টু ওয়ে সুইচ। খেয়াল করবা, সুইচের বিষয়টা ইম্পর্টেন্ট, কারণ এই চ্যাপ্টারটা সুইচ নেই আসলে, টু ওয়ে সুইচ।
এবং এই সুইচগুলো হচ্ছে মেকানিক্যাল। মেকানিক্যাল মানে হচ্ছে তোমাকে নিজে বাই হ্যান্ড ক্লিক করতে হবে, মানে অন অফ নিজে। তুমি বাসায় যেগুলো সুইচ ইউজ করো আসলে সেগুলাই, হ্যাঁ, বাসা বাড়িতে আমরা ফ্যান লাইট জ্বালাতে যে সুইচ ইউজ করি সেগুলো হচ্ছে এগুলো অন অফ। এখন তুমি চিন্তা করো, মনে করো যে তুমি একটা জিনিস বানাচ্ছ, মনে করো একটা জিনিস বানাচ্ছ, জিনিস বলতে বাল্ব বানাচ্ছ, যেটা বিয়ে বাড়ির বাল্বের মতো একটু পর পর জ্বলবে অফ হবে, জ্বলবে নিভবে, জাস্ট এইভাবে অন অফ অটোমেটিক। এখন তুমি মনে করো তুমি এটা হচ্ছে বাল্ব এবং তুমি এখানে বসে আছো, তুমি প্রতি এরকম এক সেকেন্ড পর পর অন অফ করতেই আছো। কোনো কথা হলো? এটা অটোমেটিক হলো? অটোমেটিক হলো না, অটোমেটিক কিন্তু হলো না। আবার মনে করো তোমার এমন একটা কানেকশন দরকার, তা তৈরি করতে হবে, যে মনে করো যে ধরো যে সহজ একটা জিনিসের কথা বলি, যে অনেকের বাসার পানির উপরে মানে বাসার ছাদের পানির ট্যাঙ্ক থাকে না, পানির ট্যাঙ্ক থাকে। তুমি এমন একটা ডিভাইস তৈরি করলা যেটা পানির ট্যাঙ্ক থেকে একটা, মনে করো যে পানি ট্যাঙ্ক তো ভরে যায় কিছুক্ষণ পর পর, ভরতে লাগলে তো এখানে মনে করো তুমি একটা লেভেল ইন্ডিকেটর একটা বস্তু রাখলা, যে ঠিক আছে মনে করো এর উপরে আসলে সে পানিটা নিচে পড়া শুরু করবে। তুমি লেভেল ইন্ডিকেটর দিয়ে যেটা দেখলা সেটা হচ্ছে সেট করলা যে এখানে যখনই পানি আসবে তখনই আমি পাম্পটা অফ করে দিব। খেয়াল করো, এখানে যখনই পানি আসবে তখনই কি করব, পাম্পটা অফ করে দিব। এখন পাম্পটা অফ করার জন্য তাহলে এটা অটোমেটেড হইতে হবে না, বা এখানে যখনই পানি আসবে এটা যদি কোনো সেন্সর তুই বসাস, সেই সেন্সরটা বুঝবে, তারপরে কি করবে, ওই পাম্পের সুইচটা অফ করে দিবে। এখন এটা কি ম্যানুয়াল হলো নাকি অটোমেটিক হলো? অটোমেটিক। তার মানে এখানে ম্যানুয়াল সুইচ দিতে হবে নাকি অটোমেটিক সুইচ দিতে হবে? তোমার যদি এটা নিজে ম্যানুয়াল করতেই হয় তাহলে এটা বানানোর দরকার ছিল না। তার মানে এগুলা জিনিস বানাইতে গেলে আমাদের অটোমেটিক সুইচের দরকার হচ্ছে। এই অটোমেটিক সুইচগুলো কেমনে তৈরি করব? অটোমেটিক সুইচগুলো তৈরি করা হয় হচ্ছে সেমিকন্ডাক্টর দিয়ে। কারণ সেমিকন্ডাক্টরগুলো যেগুলা করে সেটা হচ্ছে তারা কারেন্টের প্রবাহকে, সেমিকন্ডাক্টর দিলাম, কারেন্টের প্রবাহকে নিয়ন্ত্রণ করতে পারে। মানে সে মাঝে মধ্যে কারেন্ট যাইতে দিবে, আবার মাঝে মধ্যে কারেন্ট ব্লক করবে, যাইতে দিবে ব্লকও করবে। কার উপরে? ডিসিশনের উপরে, তোমার উপরে। তুমি মনে করো একটা সার্কিট বানাইছো যার ফলে পানি এক নির্দিষ্ট লেভেলের উপরে গেলে অটোমেটিক অফ করতে হবে, যতক্ষণ নির্দিষ্ট লেভেলের নিচে আছে ততক্ষণ কারেন্ট যাইতে দিবা তুমি, এটার মনে করো যে পাম্পের মতো দিয়া। কিন্তু যখন একটা নির্দিষ্ট লেভেল পার হয়ে গেল তখন তুমি কি করলে, অফ করে দিবা। তুমি এমন ভাবে সিস্টেমটা করে রাখবা যেন অটোমেটিক এটা কাজটা হয়, তোমার অটোমেটিক একটা সুইচ হয়ে গেল। ঠিক আছে, এখন আমাদের বুঝতে হবে হচ্ছে এই অটোমেশন কিভাবে করা যায়। ঠিক আছে, তার মানে বোঝাই যাচ্ছে যে সেমিকন্ডাক্টর দিয়ে যেগুলো তৈরি করা হচ্ছে আসলে সেটা কিন্তু স্মার্ট ডিভাইস। যেরকম তোমার মোবাইলে বিলিয়ন ট্রিলিয়ন অ্যাকচুয়ালি আছে, ট্রিলিয়ন পরিমাণ সেমিকন্ডাক্টর আছে জাস্ট ওই প্রসেসরে। এখন আমাদের অটোমেশন বুঝতে হবে আসলে। তো অটোমেশন করার ওয়েটা হচ্ছে সেমিকন্ডাক্টর। তো আমরা একটু অন্যদিকে চলে গেছিলাম আর কি, অন্যদিকে না, এটা জানা লাগতো, তাছাড়া সেমিকন্ডাক্টর পরে মজা পাবো না। তাহলে দেখো যেটা হচ্ছে, সেমিকন্ডাক্টরে মুক্ত ইলেকট্রন থাকতেছে, কিছু পরিমাণ থাকতেছে। এখন কিছু পরিমাণ থাকলে হবে না, এটাতে বেশি পরিমাণ দিতে হবে। তো মনে করো যে অন্তর্জাত বা ইন্ট্রিনসিকটা আমি একটু আঁকাই দিই। এটা অ্যাকচুয়ালি জাতের পরিস্থ পর্যায়ে চারটা করে ইলেকট্রন থাকে, তারা এগুলো শো করে। যেরকম কার্বন, সিলিকন, জার্মেনিয়াম, এরা খুব ভালো লেভেলের শো। তার মধ্যে কার্বনটা বেশি ইউজ করা হয় না, কারণ এটা তোমার কার্বনটা তুমি কঠিন হিসাবে পাবা না সহজে, কঠিন কার্বন হিসাবে সহজে পাওয়া যায় না। কার্বনের অনেকগুলো তোমার রকম ভেদ আছে। কার্বনের ক্যাটিনেশন হয়, কার্বনের গ্রাফাইট হলে একরকম হয়, ডায়মন্ড হয়ে গেলে আরেক রকম হয়, ঝামেলা আছে। সিলিকন জার্মেনিয়ামের এই ঝামেলাগুলো নাই, এই জন্য বেশি ইউজ করা হয় সিলিকন এবং জার্মেনিয়াম। সিলিকনে কি হচ্ছে, সিলিকনের হচ্ছে 14, সিলিকন 14, তাহলে 2 8 4, 1s2 2s2 2p6 3s2 3p2, 2 8 4। আচ্ছা, তাহলে দেখো
সিলিকনে আমরা যেটা আঁকাবো সেটা হচ্ছে এই একদম বাইরেরটা আঁকাবো, চাপটার যেটা সেটা। তাহলে একটা সিলিকন যেটা করছে, দেখো 2 হাত কিন্তু আঁকায়নি, আমরা কোনটা আঁকাইছি? আমরা আঁকাইছি এটা সর্ববহিস্থ 4 নাম্বারটা। তাহলে একটা সিলিকন কি করছে, ধরো যে এখানে একটা সিলিকন এবং এখানে আরেকটা সিলিকন, তাহলে এটার তো বহিস্থ শেলটা আমরা আঁকাবোই, এটার বহিস্থ শেলটা আমরা আঁকাবো। তখন যেটা হবে, এর তো 4টা আছে এবং এরও একটা আছে, এবং এ পাশে দেখো এর হলো 4টা এবং এই পাশে এই ব্যাটার থাকবে হচ্ছে 1 2 3 4, 4টা। তাহলে দেখো মাঝখানে কি হলো, মাঝখানে এই দুইটা মিলে, খেয়াল করো, এই দুইটা মিলে একটা বন্ড তৈরি হয়ে গেল না? এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় সমযোজী বন্ধন। আমরা কেমিস্ট্রিতে কিন্তু এগুলো পড়ি, সমযোজী বন্ধন। আচ্ছা, তাহলে এই যে বন্ডটা তৈরি হয়ে গেল, এটাকে আমরা নরমালি তোমার, তাহলে আমরা অ্যাকচুয়ালি আরো কিন্তু আঁকানো সম্ভব। এখানে তুমি অনেকগুলো আঁকাই নিতে পারো চাইলেই, উপরে নিচে। তাহলে এখানে হলো, এখানে হলো, এখানে এখানে হবে, এখানে হলো। তাহলে দেখো এখানে যেটা হচ্ছে, এই সিলিকনের কথা চিন্তা করো, এই সিলিকনের আশেপাশে কি হচ্ছে, চারিপাশে চারটা সিলিকন, এইটা 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 এইটা, 4টার সাথে বন্ডেড সে, এবং এটাকে আমি এইভাবে দেখাইতে পারি কেমিস্ট্রি বই অনুসারে। কেমিস্ট্রিতে এইভাবে দেখানো হয়। তাহলে দেখো এই দুইটা মিলে কিন্তু একটা রেখা, খেয়াল করো, এই দুইটা মিলে একটা রেখা, বা এখানে অ্যাকচুয়ালি জিনিসটা আছে হচ্ছে এইভাবে, একটা একটা এইভাবে বোঝানো হয়। একটা রেখাতে দুই পাশে দুইটা ইলেকট্রন বোঝানো হয় আর কি। দেখো এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, দুইটা দুইটা করে ইলেকট্রন আছে, ঠিক আছে? তো অ্যাকচুয়ালি এরকম স্ট্রেট ভাবে দিয়ে দিলেই হয়ে যায়। আচ্ছা, তো এখন এইটাকে আমি আরেক ভাবে চাইলে ইমপ্লিমেন্ট করতে পারি। তো আরেক ভাবে ইমপ্লিমেন্টটাই আমাদের লাগবে, আমাদের ফিজিক্স বইগুলোতে এইভাবে করা আছে, ইমপ্লিমেন্টেশনটা লাগবে। সেটা হচ্ছে, দেখো এই যে দুইটা ইলেকট্রন, তো দেখো আমি একটা ইলেকট্রনকে এইভাবে চিন্তা করতে পারি এবং তার পাশের সিলিকন আরেকটা থেকে এভাবে, এবং দুইটা মিলে হয়ে গেল একটা বন্ড। অনুরূপ ভাবে ঠিক আছে? তো আমরা কিন্তু আর আশেপাশে আঁকাই নেই, আশেপাশে তুমি আরো আঁকাইতে পারবা, সিলিকন সিলিকন ঠিক আছে? তুমি আশেপাশে আরো আগাইতে পারো চাই। তাহলে এটা হচ্ছে সিলিকন স্ট্রাকচার, এবং এটাকে আমরা বলছি ইন্ট্রিনসিক বা অন্তর্জাত। কারণটা হচ্ছে এর মধ্যে দেখা যাবে মাঝখানে ডিফেক্টের কারণে এই টুকটাক মাঝে মধ্যে দুই একটা মুক্ত ইলেকট্রন পাওয়া। যারা কি করবে, যারা মনে করে এই পাশে যদি পজিটিভ একটা চার্জ দেই এবং এই পাশে যদি নেগেটিভ একটা চার্জ দেই, এই ইলেকট্রনগুলো যেটা করবে পজিটিভের দিকে দৌড় দিবে, পজিটিভের দিকে দৌড়াদৌড়ি করা শুরু করবে। ঠিক আছে, পজিটিভ দিয়ে দিয়েছেন, ঠিক আছে, আমি দৌড়াদৌড়ি শুরু করব, বা মুক্ত ইলেকট্রন পরিবহন করবে। মুক্ত ইলেকট্রন পরিবহন মানে হচ্ছে কারেন্টের পরিবহন, বা কারেন্ট হচ্ছে আসলে, ঠিক আছে? এগুলোকে বলা হচ্ছে ইন্ট্রিনসিক। তাহলে এটার যে পরিবহনটা সেটা কিন্তু অতটা বেশি না, আমি তোমাকে বলেছি। এখন বেশি করার জন্য কি করা যেতে পারে? বেশি করার জন্য যে জিনিসটা করা যেতে পারে সেই জিনিসটাকেই বলা হচ্ছে হলো ডোপিং। ডোপিং বলতে কি বোঝায়? ডোপ, কোনো কিছুতে ভেজাল মেশানো মানে হচ্ছে ডোপ। কোনো কিছুতে ভেজাল মেশানো মানে হচ্ছে ডোপ। 1992 না কত সালে, সরি 1990 না কত, 1994 ওয়ার্ল্ড কাপে মেবি ম্যারাডোনাকে ডোপ টেস্টে তাকে দোষী সাব্যস্ত করা হয়েছিল। কাহিনীটা হচ্ছে, সে মেবি কোন একটা অ্যালকোহল বা মাদক জাতীয় কিছু একটা গ্রহণ করছিল, যেটা করলে ম্যাচের সময় দেখা যায় যে ভালো লেভেল এনার্জি পাওয়া যায়। সে হয়তো সেটা ট্রাই করেছিল বা করেছিল, এবং ডোপ টেস্ট করে তার শরীর থেকে দেখা গেছিল, তার শরীরের রাসায়নিকগুলো থেকে, যে সে এই টাইপের কিছু অবিশুদ্ধ জিনিস খাচ্ছে বা তার শরীরে পাওয়া যাচ্ছে। তাহলে তাকে দোষী সাব্যস্ত করা হলো। এই যে ডোপ কথাটা, ডোপ মানে হচ্ছে অবিশুদ্ধ কোনো কিছু দেওয়া। এখন দেখো এই সিলিকনের ভিতরে শুধু কি থাকার কথা? সিলিকন, তাই না? সিলিকনের মধ্যে কি থাকবে? সিলিকনই থাকবে।
মানে অন্য কোনো মূল্য এর মধ্যে থাকবে না। কিন্তু আমি যদি সামহাউ এটাতে অন্য কোনো মূল্য দিয়ে দিই, তাহলে কি হবে? এটা কি আর সিলিকন পুরো বিশুদ্ধ সিলিকন থাকবে? অ্যান্সার হচ্ছে না, অবিশুদ্ধ হয়ে যাবে। এবং অবিশুদ্ধ করার প্রক্রিয়াটাকে কি বলা হচ্ছিল? আমি কি বলছিলাম? অবিশুদ্ধ হলে কি হয়ে যায়? ডোপ হয়ে যায়। এবং এটা করার প্রক্রিয়াটাকে কি বলা হচ্ছে? ডোপিং বলে। এটাকে বলা হয় ডোপিং। এখন ডোপিং কেন করা হলো? এটা একটা কথা। ডোপিং খুব ভালো একটা সলিউশন ছিল আসলে, মানে এটার পরিবাহিতা বাড়ানোর জন্য। নেক্সট দিন আমরা ডোপিং এ শুরু করব। তো তোমাদের কাজ হবে হচ্ছে কিছুই না, তেমন কিছু দেখা দরকার লাগবে না। তোমরা চ্যাপ্টার 9টা ক্লোজ করো, অন্তত চ্যাপ্টার 9 এর ম্যাথগুলো পড়ো, ক্লোজ করো। চ্যাপ্টার 10 নিয়ে নেক্সট দিন থেকে মানে প্যারা নিতে চাইলেও হবে। আজকে প্যারা নেওয়ার কোনো দরকার নেই, কারণ আমরা শিখতেছি জাস্ট কিছু জিনিস। হ্যাঁ, আমি একটু ডিটেইলসই পড়াবো, কোনো সমস্যা নাই। ওভারঅল ডিটেইলসই পড়াই দেবো চ্যাপ্টারটা। ওকে, তো নেক্সট দিনে দেখা হবে রাইট টাইমে।